একে একে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছে তার কাছে। এখন বেশ কয়েক মাস শান্তিতে ঘুরবে ফিরবে, কেউ কিছু বলতে পারবে না। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে গেট থেকে বের হয়। একে একে সবাই বিদায় নেয়। আশেপাশে তাকিয়ে পরিচিত মুখ খুঁজতে থাকে। হঠাৎই নজরে আসে বহু আকাঙ্ক্ষিত 2টি মুখ। তাদের দিকে সিরাতের মুখের হাসি চওড়া হয়ে ওঠে। নাহিল ছোটে মায়ের কাছে এসে কোমর আগড়ে ধরে মুখ গুজে দেয় পেটে। অনেকদিন বাদে মামার গন্ধটা পাচ্ছে। গভীর আবেশে তা নিজের মধ্যে টেনে নেয়। সিরাতও তার মাথায় হাত মমতার হাত ঘুরিয়ে দেয়। সিরাত নাহিলকে জড়িয়ে এগিয়ে যায় রনফের কাছে। রনফ এক দৃষ্টিতে তার দিকে চেয়েছিল, তার চাহনিতে ছিল ভিন্ন কিছু। সিরাত কাছাকাছি গিয়ে তার এক বাহু জড়িয়ে ধরে। রনফও তার অর্ধাঙ্গিনীকে এক হাতে জড়িয়ে ধরে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খারাপ না। যাক, অবশেষে তুমি মুক্ত হলে। একদম। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলেন। সিরাত ও নাহিল গাড়ির পেছনে দরজা খুলে উঠে বসে। নাহিল সিরাতের গা ঘেঁষে বসে আছে। রনক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় পেছনে দুজন গল্প করতে করতে বাড়ি ফেরে। বারবার মিররে সেই দৃশ্য দেখে চোখ জোড়ায়। একসাথে 3 জনকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখে ড্রয়িং রুমে বসা সারাহ উৎসাহে চিৎকার দিয়ে ওঠে। সিরাত হঠাৎ এমন চিৎকারে হকচকিয়ে যায়। সামনে তাকিয়ে সারাহকে নজরে আসে। এভাবে চিৎকার করে কেউ? ভয় পেয়েছে গেছি। সারাহ সিরাতের কথায় মুখ বেঞ্চি কেটে বাড়ির অন্যদের ডাকে। রান্নাঘর থেকে আতিয়া ও মিথিলা বেরিয়ে আসে। আব্বু, তোরা কখন আসলি? সোফায় বসা রনব জবাব দেয়, আর সে অনেকক্ষণ, তোমার মেয়েকে আনতে গেলাম, সেখান থেকে মাত্র আসলাম বাড়ি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বস, তোদের জন্য ঠান্ডা কিছু ব্যবস্থা করি। এখন কিছু লাগবে না, তুমি একটু পানি দাও, রুমে গিয়ে ফ্রেশ হব। শরীর ম্যাচ করছে। মিথিলা তাদের পানি এনে দেয়। খেয়ে লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায়। রনব আগে সিরাতের উদ্দেশ্যে বলে, রুমে এসো, ফ্রেশ হতে হবে, নাহিলকেও নিয়ে এসো। সিরাত নাহিলকে নিয়ে তার পিছন পিছন ঘরে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দেয়। নাহিল ওয়াশরুম থেকে বের হলে রনব বলে, বাবা, তুমি দাদুর ঘরে গিয়ে রেস্ট নাও। বাবা একটু মাম্মার সাথে থাকি। মাম্মা ফ্রেশ হবে, তুমি যাও। মাম্মা ফ্রেশ হয়ে তোমার কাছে যাবে। বাবার বাধ্য ছেলে নাহিল, তাই আর কথা বাড়ায় না। সে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রনব এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সিরাত তা দেখে বলে, ওকে পাঠিয়ে দিলেন কেন? শুনুনি কেন পাঠিয়েছি? শুনেছি, তবে এখন তো আপনি যাবেন গোসলে, আপনার তো অনেক সময় লাগে। ততক্ষণ থাকতো ও, আমিও ততটুকু সময় রেস্ট নিতাম। কতদিন পর এসেছে ছেলেটা, গল্প করার অনেক সময় পাবে। এখন গোসল করতে হবে। ধুলাবালিতে গা চিটচিট করছে। আপনার চিটচিট করলে আপনি যান না, আমাকে কেন টানছেন? কারণ তুমিও গোসলে যাবে। আমি পরে যাব, আপনি যান এখন। রনব কোনো কথা না বলে কারবান থেকে তার ও সিরাতের কাপড় বের করে বলে, আমি একা না, তুমিও যাবে আমার সাথে। সিরাত তার কথা শুনে আঁতকে উঠে বলে, মানে? রনব এগিয়ে সিরাতের খুব কাছে চলে আসে। এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নেয় 2টি শরীর। বলে, মানে খুবই সোজা, তুমিও যাবে আমার সাথে গোসলে। সিরাত তার বুকে হাত দিয়ে দূরে ঠেলতে থাকে। দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। রনব ঘোর লাগা চোখে তার দিকে চেয়ে শক্ত করে আগড়ে ধরে বলে, এত ছটফট করছো কেন? সিরাত তার কাছে বহুল রেখেই বলে, আমি আপনার সাথে যাব না তো কার সাথে যাবে? কারোর সাথে না, আমি একা একাই গোসল করব। নো পাখি, আমার সাথে গোসল দিবে, এমনকি কাপড় চেঞ্জও করবে। সে জঘন্য নোংরা লোক। লাজ শরম কিছু না থাকতে পারে, আপনার আমার তো আছে। রনব তার কথা হাসে বলে,
এই জঘন্য লোকের সাথেই তো কত কিছু মিছু করেছো, তখন সি হয়নি, আর এখন সামান্য গোসল করতে বলাতে নোংরা। নিজের স্বার্থ মিটিয়ে গেলেই সি। সারেন আমাকে। যাব না আমি। তুমি যাবে, সাথে তোমার ঘাড়ও যাবে। তার কথা শেষ করে এক হাতে কাপড় ও অন্য হাতে তাকে ঘাড়ে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। সিরাজ সমানে তার পিঠে কিল ঘুষিয়ে দিয়ে যাচ্ছে। রনব তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিয়ে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। আপনি শুনতে পাননি, আমি আপনার সাথে গোসল করব না। রনব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলে, শুনেছি তোমার আমার সাথে গোসল করতে হবে না, আমিই করব তোমার সাথে গোসল। লাস্টের কথাটা টেনে টেনে বলে সিরাতের মুখটা কাঁদো কাঁদো হয়ে আসে। এতদিন পর লোকটার এমন রূপের সামনে দাঁড়াতে তার একটু অস্বস্তি হচ্ছে। রনব এগিয়ে এসে শাওয়ার অন করে দেয়। জুপ জুপ করে পানি এসে ভিজিয়ে দেয় দুজনের শরীরে। ঠান্ডা পানির স্পর্শে এসে শরীর শিরশির করে ওঠে সিরাতের। সামনে এক উন্মাদ পুরুষ সাথে ঠান্ডা পানি তার শরীরে মৃদু কম্পনের সৃষ্টি করে। এ কম্পন ঠান্ডার কারণে নাকি অন্য কারণে তা সে জানে না, তবে সে কাঁপছে। বৃষ্টির মতো ঝরে পড়া পানিতে সাদা কলেজ ড্রেস পরিহিত সিরাত ভিজে একাকার। ভেজা অবস্থায় নারী সত্তাকে যেন দ্বিগুণ আকর্ষণীয় লাগছে রনপের কাছে। রনপের গলা খরা নামে মোহগ্রস্ত হয়ে এগিয়ে যায় আবেদনময়ী নারীর সান্নিধ্যে। সিরাত তাকে দেখে আতঙ্কিত হয়, সে দেওয়ালের সাথে মিশিয়ে যেতে থাকে। অন্যদিকে রনব দ্রুত মিটিয়ে এক ঝটকায় তাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। পিঠের ওপর পরে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে কাঁধে মুখে ডুবিয়ে সিরাতের শরীর পুনরায় কেঁপে ওঠে। রনব সেথায় টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে। সিরাতের মুখ থেকে কথা বের হয় না, তবুও বহু কষ্টে গলা বেদ করে বের হয়। সরুন নাকা দেয়, নাক ঘষে বলে, উহু না, অস্বস্তি হচ্ছে আমার। হোক, ঠিক হয়ে যাবে কলিজা, খুব অশান্তি লাগছে, একটি শান্তি দেন। পাগল হয়ে যাচ্ছি। তার কথায় সিরাতের কণ্ঠ রোধ হয়ে আসে। ভেজা শরীরে সিরাতকে খুব কাছে থেকে অনুভব করে রনব। নারী দেহের সংস্পর্শে এসে মস্তিষ্ক ছলকে ওঠে। শুকনো ডোক গিলে সে এক হাত বাড়িয়ে জামার পেছন দিকে চেন টেনে উন্মুক্ত করে দেয় পৃষ্ঠদেশ। মুখ নামিয়ে পুরো পিঠে নাক ঘষে ঘষে মেলি শরীরে সুবাস নিতে থাকে। মাতাল করা পরিচিত সুবাস পেয়ে বিক্ষিপ্ত মন শান্ত হয়। তার এই পাগল করা আলতো স্পর্শগুলো নারী সত্তাকে কাবু করতে শুরু করে। সিরাত নিজেকে সামলাতে না পেরে সামনে ঘুরে যায়। আকস্মিক ঘুরে যাওয়ার রনব একটু ভরকায় নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকায়, চোখ ভয়, ঠোঁটে কম্পন স্পষ্ট। রনব সিরাতের অবস্থা দেখে দুষ্টু হাসে। পুনরায় এগিয়ে আসে সিরাতের দিকে। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে মেয়েলি অধর যুগলের ওপর। গভীর আসলে সে টেনে নিতে থাকে সে অদরের ক্ষুধা। বহুদিনের তৃষার্ত পুরুষটি যেন সবটুকু তৃষ্ণা ঢেলে দিচ্ছে সেথায়। অন্যদিকে এক হাত কামিজ গলিয়ে প্রবেশ করে মেয়েলি সংবেদনশীল স্থানে। আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ে তার সামনে। উদরের অংশের কাপড় সরিয়ে সেথায় মুখ ডুবায়। সিরাত এবার দ্বিগুণ হাড়ে কাঁপতে থাকে। দুহাতে ঠেলে সরাতে চায় পুরুষটিকে, কিন্তু পুরুষটি আজ যেন পণ করেছে, 1 ইঞ্চিও সরাতে পারে না। শৈলের উপর চলতে থাকা মিষ্টি অত্যাচার নারীর সত্তাকে ক্রমশ কাবু করে ফেলেছে। এক পর্যায়ে সিরাত হাত উঠিয়ে নিয়ে আসে রনবের কাঁধে, খামচে ধরে মাথার ভেজা চুল। উন্মাদ পুরুষটি হালাল নারীর এমন সাড়া পেয়ে আরও উন্মাদ হয়ে ওঠে। সিরাতের থেকে একটু দূরত্ব সৃষ্টি করে এক হাতে তার কোমর জড়িয়ে রেখে অন্য হাতে শার্টের বোতামগুলো খুলে এক টানে তার শরীরের থেকে আলাদা করে ফেলে। আবারও ঝাঁপিয়ে পড়ে নারী দেহের মাঝে। শরীরে জড়ানো কামিজ কাঁধ গলিয়ে নিচের দিকে নামাতে গেলে সিরাত বাধা দেয়। পুরুষটি এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। পুনরায় একই কাজ করতে গেলে সিরাত বলে,
প্লিজ এখানে না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে রওনা বলে। ওকে বাক্য ব্যয় না করে আবারও কাঁধে তুলে নেয় সিরাতকে। রুমে এসে বিছানার ওপর এক প্রকার ছুঁড়ে ফেলে। সিরাত হালকা ব্যথা পেলেও কিছু বলে না। এই মুহূর্তে তাকে কিছু বলা মানে পাগল খেপিয়ে দেওয়া। রনব ব্যস্ত পায়ে এগিয়ে বিছানায় উঠে একে একে শৈল আবরণ মুক্ত হয়। সিরাত আর তাকে আটকায় না। নীরবে পাগল পুরুষের পাগলামি সরিয়ে নেয়। একটা সময় পুরুষটা শান্ত হয়ে যায়, নারী দেহের ওপর লেপ্টে থাকে। সময়ের ধ্যান দুজনের কারণে। সিরাত শান্ত চোখে সিলিংয়ের দিকে চেয়ে থাকে। সে কি কখনো ভেবেছে এই পুরুষকে হঠাৎ করে দমকা হাওয়ার মতো উড়ে এসে তার সাথে জুড়ে গেছে। মনে পড়ে যায় গত 2 দিন আগের কথা, যখন রাত প্রায় 1:30, গভীর ঘুমে আচ্ছন্ন সিরাত ফোনের কর্কশ শব্দে জেগে যায়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে হালাল পুরুষের নাম্বার। রিসিভ করে কানে ধরতে ভেসে আসে প্রৌশালী ঘর লাগানো কণ্ঠ। জ্বরের ঘরে কতাকুতি জানিয়েছে তার ইয়ত্তা নেই। কণ্ঠে ছিল আকুতি, শব্দে ছিল অভিমান। একটা পূর্ণবয়স্ক পুরুষের এমন বাচ্চামো আচরণ মনে পড়তে সিরাতের মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবনার হাতে বুলিয়ে চলে পুরুষটির মাথায়। পুরুষটা ঘুম না সজাগ তা বোঝার উপায় না। কোনো সাড়া নেই। শরীর কি বেশি খারাপ লাগছে? ক্লান্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে। তার কথায় সিরাতের ধ্যান ভঙ্গ হয়। মুচকি হেসে বলে, না ঠিক আছি, আপনি উঠবেন না? একটু পর ফ্রেশ হয়ে পেন ক্লিয়ার নিয়ে নিব। নিব। শুনুন না, বেলা ঘুরিয়ে যাচ্ছে, সবাই কি ভাববে বলেন? এভাবে ঘরের দরজা আটকে বসে আছি। রনব সিরাতের বুকে মাঝে আর একটু চেপে গিয়ে বলে, সবাই তোমার মতো নির্বোধ না। তারা বুঝবে কেন দরজা আটকে বসে আছো। বেশি চিন্তা না করে বিশ্রাম নাও, তোমার শরীর অনেক ক্লান্ত। বসার ঘরে বাড়ির সকল পুরুষ আড্ডা দিচ্ছে। বাড়ির মহিলারা পিঠা বানাতে ব্যস্ত। সিরাতও সেটাই উপস্থিত হয়, মাথায় ওড়না জড়ানো, গায়ে পেছানো মোটা শাল। শীতে কাঁপুনি উঠে গেছে তার। মিথিলা তাকে দেখে বসার জন্য জায়গা তৈরি করে দিয়ে বলে, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এতক্ষণে আসার সময় হলো? সিরাত আমতা আমতা করে বলে, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তাই। আচ্ছা বুঝেছি, এখন বসো, হাতে হাতে একটু পিঠাগুলো কেটে দাও তো। ছোট কাকি ভাসছে, সাথে রান্নাও চড়িয়েছে। একা একা সামলে উঠতে পারছে না। তুমি কাকির সাথে যাও, এখন তো অল্প কিছু আছে, আমি করে নেব। মিথিলা সব সরঞ্জাম সিরাতের হাতে ধরিয়ে দিয়ে উঠে যায়। তার যাওয়ার পথে সিরাত জিজ্ঞেস করে, আমু কই ভাবি? আম্মুর শরীরটা তেমন ভালো না, প্রেশারটা বেড়ে গেছে, তাই ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। সিরাত নিজের মধ্যে একটি ইতস্ত বোধ করে। তারা দুজন মিলে সব করছে আর সে একা ধারি মেয়ে হয়ে ঘরের দরজা আটকে বসেছিল। সেও গুছিয়ে বসতে বসতে বলে, আমাকে ডাক দিতে, তাহলে তো আগে আসতে পারতাম। মিথিলা তার দিকে তেরসা চোখে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া ছিল ঘরে, কিভাবে ডাকতাম? বাদ দাও, এখন তো এসেছো, এখন করে দিলেই হবে। মিথিলা তো চলে যায়। সিরাত বাকি পিঠার নকশা তোলে। পিঠা ভিজে প্লেটে সাজিয়ে দিয়ে আসে বসার ঘরে। বসার ঘরে তখন গল্পে মশগুল। তাদের আলোচনার মূল বিষয়বস্তুই ব্যবসা সম্পর্কীয়। বর্তমানে আজমল শিকদারের শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই সে অফিসে তেমন যাতায়াত করে না। মাঝে মধ্যে খুব বেশি দরকার হলে তবেই যায়। আব্বু রাবিয়া বলেছিলে কয়েকদিন গিয়ে ওদের ওখান থেকে একটু ঘুরে আসতে। রনব বলে, আমিও ভাবছি যাব, কিন্তু এত দূরের পথ শৈল সাই দেবে কি? বাড়ির গাড়িতে যাবা? ধীরে সুস্থে যাবে। ও অনেক রিকোয়েস্ট করছে যেন যাও তুমি। আমি একা কেন, তোরাও চল, 2 দিন ঘুরে আসলি, এরপর না হয় ঢাকায় ব্যাক করবি। এখন হবে না আব্বু, ছুটি নেই। লাস্ট 3 থেকে 4 মাস কতগুলো ছুটি নেওয়া হয়েছে, তা তো তুমি জানোই। তুমি যাও, আমি তোমাকে ওদের ওখানে রেখে ঢাকায় যাব। দেখি কি করা যায়। কবে যাবি ঢাকা? এই তো পরশুদিন যাব। তুমিও গুছিয়ে রাখো সব, তোমাকে রেখে তবেই যাব। আচ্ছা সে যাব না হয়, রাতে খাওয়ার শেষে যে যার ঘরে যায়। সিরাত আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। এর মাঝে রওনক ঘরে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের উদ্দেশ্যে বলে, আমরা আগামী পরশু ঢাকা ব্যাক করছি।
সেভাবে সব গুছিয়ে রাখবে। সিরাত ঘুরে তার দিকে তাকায়, বলে, মানে আজই তো কেবল পরীক্ষা শেষ হলো, এসেছিলেই তো পরীক্ষা দিতে, কথা ছিল কি পরীক্ষা শেষেই ঢাকায় ফিরবে, পরীক্ষা শেষ এখন চলে যাব, এটা কেমন কথা? পরীক্ষা শেষে যাব বলেছি, বলবো একদিনের মাথায় যেতে হবে। ভাবলাম একটু নানু বাড়ি যাব, নানু বারবার বলেছে নানুকে বলে দিবে পরে সময় করে ঘুরে আসবে। না, আমি এখনই যাব। আমি আপনার সাথে ঢাকা যাব না, নাইলকে রেখে যান, ও তো পরীক্ষা শেষ, ও আমার সাথে ঘুরে আসবে। তুমি কোথাও যাচ্ছ না? আর না, নাহিল যাচ্ছে কোথাও, পরশুদিন ঢাকা ফিরবে, এটা আমার শেষ কথা। আমি আপনার সাথে পরশু যাব না, এটাও আমার শেষ কথা। মিসকাত কথা বাড়াবে না, যা বলছি চুপচাপ মেনে নিবে, বেশি জেদ করলে ভালো হবে না। কি করবেন? হ্যাঁ, বলছি না যাব না, সব আপনার কথা মতো হবে নাকি? আমার ইচ্ছার কোনো দাম নেই, এমন তো না যে সব সময় আমার ইচ্ছা মতো কাজ করি, সব সময় তো আপনার কথাই মেনে চলি। আমার একটা কথা মানতে এত সমস্যা হচ্ছে কেন? বোঝার চেষ্টা করো, আমার আর ছুটি নেই, পরশু ব্যাক করতেই হবে। তো আপনাকে তো আর যেতে না করিনি, আপনি যান, আমি আর নাহিল থাকি। না, তোমরাও যাবে আমার সাথে? কেন, কয়টা দিন থাকলে কি হবে? এত সমস্যা কিসের আপনার? আমি থাকতে পারবো না তোমাদের রেখে। মাথা নিচু করে ক্ষীণ স্বরে জবাব দেয়। মানে? একটু অবাক হয়ে বলে, আমার তোমাকে লাগবে, নাহিলকে লাগবে, রাতে তোমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয় আমার, এটা তো তুমি বুঝবে না। তুমি তো তোমার মতো দিব্যি থাকতে পারো, আমি তো পারি না। আমার তোমার শরীরের সুবাসটা লাগবে, তাই তোমাকে আমার সাথে যেতে হবে, আর না হলে তোমার সুবাসটা আমাকে দিয়ে যেখানে ইচ্ছা যাও, কোনো কথা বলবে না। গম্ভীর স্বরে বলে। সিরাত কোনো কথা বলে না। তার নীরবতায় আবারও রওনাক বলে, প্লিজ পাখি, এমন জেদ করো না। তুমি জানো, সারাদিনের পরিশ্রমের পর যখন রাতে তোমাকে জড়িয়ে ধরি, তখন তোমার শরীরের মিষ্টি সুবাসটা আমার সব ক্লান্তি দূর করে দেয়। তুমি জানো এই একটা মাস কতটা কষ্ট হয়েছে আমার? আর কষ্ট বাড়িও না শোনা। সিরাত আহম্মক বনে যায় রনপের এমন সহজ স্বীকারোক্তি শুনে হালকা লাজে দুগালে লাল আবার দেখা যায়। সে আর কোনো কথা না বলে আস্তে উঠে বিছানায় একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রনপও কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও বিছানায় উঠে সিরাতের সাথে লেপ্টে শুয়ে পড়ে। পেছন থেকে কোমর আগড়ে ধরে গলায় মুখ গুজে দেয়। সিরাত একটু নড়েচড়ে উঠে আবার শান্ত হয়ে যায়। যাবে তো আমার সাথে? কণ্ঠে বাসামো আবদার। জানি না, লাজুক ভঙ্গিতে বলে। কেন জানো না? কিছু একটা ভেবে সিরাত রনবকে সরিয়ে তার দিকে ঘোরে। রনব এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আসে। সিরাতের দিকে তাকিয়ে বলে, ভালোবাসেন আমাকে? রনব তার প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয়। তার কাছে জবাব নেই। সে নিজেও জানে না মেয়েটার জন্য সে কী অনুভব করে। তাকে দেখে চুপ থাকতে দেখে আবারও বলে, একটুও ভালোবাসে না তো তাহলে কেন এত পাগলামি করেন? কেন এত উন্মাদনা? নিশ্চুপ সিরাত অধৈর্যের মতো শুধায়। বলেন, আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা বাসি হয়নি, তবে কেন এত উন্মাদ আপনি? শুধু কি মায়া, দায়িত্ব, নাকি শুধুমাত্র শরীর টান? বলেন, শুধু কি শারীরিক চাহিদা মেটাতেই এমন পাগলামি করেন? গলা ভেঙে আসছে তার। মিসকাত দূর কণ্ঠে রাগ স্পষ্ট। ধমকাচ্ছেন কেন? জবাব নেই আপনার কাছে? না থাকলে কি ধরে নেব? আমি যা ভাবছি তাই সঠিক। এখানেই শেষ করো, এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? গায়ে লাগে, বারবার থামতে বলছি, কানে যাচ্ছে না কথা। হ্যাঁ, শরীরের টানেই হাসি। তোমার কাছে এছাড়া কোনো টান নেই। তোমার প্রতি শুনেছ, মনের মতো উত্তর পেয়েছ। ক্ষিপ্ত কণ্ঠে বলে, যেতে হবে না তোমার আমার সাথে, এখানেই থাকো, যতদিন ইচ্ছে থাকো। কখনোই বলবো না যাওয়ার কথা। যদি কখনো মনে হয় যাবে তাহলে চলে যেও, সেখানের দরজা সবসময় খোলা তোমার জন্য, কারণ ওটা তোমার সংসার। তবে শুনে রাখো, আজকের পর থেকে এই রওনা শিকদারের শৈলীর চাহিদা মেটাতে কখনোই আসবে না, যতদিন না তুমি নিজ থেকে যাও। এই বলে রওনা বিছানা ছেড়ে বেলকনিতে চলে যায়। এদিকে সিরাত ওপর হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠে। বিধাতা তার সাথে এই কেমন খেলা খেলছে, যেথায় তার কোনো কুল কিনারা নেই।
সে কেবল ভেসে চলছে, তাকে টেনে পারে তোলার মতো একটা মানুষ নেই। কাকে দোষ দেবে সে, নিজেকে, আশেপাশের মানুষগুলোকে, নাকি তার ভাগ্যকে? গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।